নমস্কার বন্ধুরা, কাহিনী এআই এর আরও একটি গল্পে আপনাদের স্বাগত জানাই। এখানে প্রযুক্তি ও কল্পনা মিলে গড়ে উঠেছে এক গল্পের জগৎ। নমস্কার। আজকের গল্পটা মহেশ নামের একজন জ্যোতিষী আর বাস্তুবিদকে নিয়ে। তিনি বেশ কিছুদিন ধরে আর্থিক অনটনে ভুগছিলেন। আচ্ছা। তো সেই সময় তার এক বন্ধু সর্বজিৎ তার মাধ্যমে একটা কাজের খবর পান রসুলপুর গ্রামে। রসুলপুর? হ্যাঁ, সেখানে সদানন্দ ভট্টাচার্যের শ্যালক তারকনাথ ভট্টাচার্য একটা পুরনো জমিদার বাড়িতে রিসোর্ট বানাতে চাইছিলেন। কিন্তু কাজটা শুরু হওয়ার পর থেকেই কেমন যেন আটকে যাচ্ছিল বারবার। আটকে যাচ্ছিল মানে? হ্যাঁ, শুধু তাই না, কয়েকজন শ্রমিকের নাকি রহস্যজনক মৃত্যুও ঘটেছিল। সে কি মৃত্যু? হ্যাঁ, তো গ্রামের লোকেদের সন্দেহ হচ্ছিল যে কোনো বাস্তু দোষ আছে হয়তো। হতেই পারে, পুরনো জমিদার বাড়ি। ঠিক, আর সেই জন্যই মহেশকে খবর দেওয়া হয় সমস্যাটা দেখতে। আচ্ছা, জ্যোতিষী এবং বাস্তুবিদ হিসেবে? একদম। তো মহেশ আর সর্বজিৎ রওনা দিলেন। প্রথমে পৌঁছলেন কাথি। আচ্ছা। সেখান থেকে তারকনাথের একজন কর্মচারী নাম বিমান দাশগুপ্ত, তিনি এলেন তাদের রসুলপুর নিয়ে যেতে। বেশ। তো যাওয়ার পথে ওই বিমানবাবুই বললেন সেই জমিদার বাড়ি আর তার পাশের রক্ত চামুন্ডা মন্দিরের কথা। ওহো, ওই মন্দিরটার কথা? হ্যাঁ, সে এক গা ছমছমে ইতিহাস। বললেন যে সন্ধে হলেই নাকি শ্রমিকরা ওই ভাঙা বাড়ির আশেপাশে থাকতে ভয় পায়। ভয় পায় কেন? কি সব নাকি অদ্ভুত জিনিস টের পায়। আর মন্দিরের ভেতরে আছে এক ভয়ানক কঙ্কাল মূর্তি। বাবা, কঙ্কাল মূর্তি? গ্রামের আদিবাসী মাতব্বর নাকি তারকনাথ বাবুকে মানা করেছিলেন ওখানে কাজ করতে। কিন্তু উনি শোনেননি নিশ্চয়ই? না, শোনেননি, জেদ ধরেছিলেন। আর তারপরে প্রথম অঘটনটা ঘটে। কি সেটা? একজন শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু। কিছুদিন পর কাজ দেখাশোনা করার জন্য একজন পেলোয়ান পাহারাদার রাখা হয়েছিল, সেও খুন হয়। আবার খুন? আর প্রতিবারই নাকি চামুন্ডা মূর্তির মুখে টাটকা রক্ত লেগে থাকতে দেখা যেত। ভয়ঙ্কর ব্যাপার তো। এমনকি আদিবাসীদের পুজো করার অধিকার ফিরিয়ে দেওয়ার পরেও এইসব ঘটনা বন্ধ হয়নি। তার মানে সমস্যাটা অন্য কোথাও। সেটাই তো রহস্য। তো রসুলপুরে তারকনাথের বাড়িতে পৌঁছানোর পর প্রথম রাতটা খুব অস্বস্তিতে কাটে মহেশ আর সর্বজিতের। রাতে মহেশ একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেন। কি স্বপ্ন? দেখেন যেন এক বৃদ্ধা বাস দুর্ঘটনার শিকার যাত্রীদের রক্ত মুখে মাখছে। কি বিভৎস! বাপরে! ঘুম ভেঙে জানলা দিয়ে বাইরে তাকিয়ে তিনি সত্যি সত্যি এক রহস্যময়ী বৃদ্ধাকে দেখতে পান। সত্যি স্বপ্নের সেই বৃদ্ধা? মনে তো হচ্ছিল তাই। তার ভয়ে কুকুরগুলো চুপ। বৃদ্ধা একবার মহেশের দিকে তাকিয়েই অন্ধকারে মিলিয়ে গেলেন। অদ্ভুত। পরের দিন সকালে মহেশ গেলেন মন্দির চত্বরটা দেখতে। জায়গাটার একদিকে যেমন সুন্দর প্রকৃতি, তেমনি বাতাসে কেমন যেন একটা আতঙ্ক। পরিবেশটাই অন্যরকম। ঠিক। উনি নিজের কম্পাস, স্ফটিকের মালা এসব দিয়ে পরীক্ষা করে বুঝলেন মারাত্মক বাস্তুদোষ আছে। কোথায় দেখলেন? জমির অগ্নিকোণে দক্ষিণ পূর্বে চামুন্ডা মন্দির, আর নৈঋত কোণে দক্ষিণ পশ্চিমে রাহুর মন্দির। শুধু একটা কাটা মাথা। রাহুর মন্দির? এটা তো সচরাচর দেখা যায় না। না, উনিও অবাক হয়েছিলেন। মন্দিরের ভেতরে ঢুকে সেই ভয়ঙ্কর কঙ্কাল মূর্তিটা দেখলেন, দেবী চামুন্ডা। উফ! উনি ভক্তিভরে দেবীর সামনে একটা প্রদীপ জ্বালিয়ে দিলেন। তারপর ইতিহাসটা জানার চেষ্টা করলেন নিশ্চয়ই? হ্যাঁ, গ্রামের সবচেয়ে বয়স্ক শিক্ষক বিভূতি মাস্টার তার কাছে গেলেন। বিভূতি মাস্টার অনেক পুরনো কথা বললেন। এক সময়কার জমিদার রাজেশ্বর ভট্টাচার্য খুব নিষ্ঠুর ছিলেন নাকি। কিরকম? একবার নাকি বাঘ শিকারের জন্য এক আদিবাসী বালককে জ্যান্ত টোপ হিসেবে ব্যবহার করেছিলেন। কি সাংঘাতিক! সেই বালকের বাবা অভিশাপ দেন জমিদারকে। এর কিছুদিন পর রাজেশ্বর কোথা থেকে যেন এই চামুন্ডা মূর্তিটা নিয়ে আসেন এক গুহা থেকে। আচ্ছা। কিন্তু মূর্তি আনার পর থেকেই পরিবারে অমঙ্গল শুরু হয়। তখন পণ্ডিতদের পরামর্শে অগ্নিকোণে মন্দির বানিয়ে দেবীকে প্রতিষ্ঠা করেন আর আদিবাসীদের পুজোর অধিকার দেন। ও, তাহলে আদিবাসীদের পুজোর অধিকার তখন থেকেই ছিল? হ্যাঁ, কিন্তু অনেক বছর পর এক ইংরেজ সাহেব স্মিথ তার ষড়যন্ত্রে রাজেশ্বরের ছেলে যুদ্ধে যায়। তখন রাজেশ্বর এক তান্ত্রিকের পরামর্শে ছেলেকে বাঁচাতে নৈঋত কোণে রাহুর মন্দির বানান আর দেবীকে তুষ্ট করতে নরবলি দেন। নরবলি? কাকে? সেই আদিবাসী সামুরি এক পূর্বপুরুষকে। হায় ভগবান! কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। ছেলে যুদ্ধ থেকে ফেরেনি।
অবশ্য শোনা যায় রাজেশ্বর পরে স্মিথ সাহেবের উপর ভয়ঙ্কর প্রতিশোধ নিয়েছিলেন। আচ্ছা, এই হলো ইতিহাস। হ্যাঁ, তো সব শুনে মহেশ বুঝলেন সমস্যা দুটো। এক, মন্দিরের বাস্তুগত ত্রুটি, আর দুই, আদিবাসীদের থেকে পুজোর অধিকার কেড়ে নেওয়া। দেবী রুষ্ট হয়েছেন। একদম। উনি তারকনাথ বাবুকে বুঝিয়ে রাজি করালেন। মন্দিরের দরজা উত্তরমুখী করা হলো, আদিবাসীদের পুজো ফিরিয়ে দেওয়া হলো। আর ওই রাহুর মন্দিরটা, সেটাও সরানোর কাজ শুরু হলো। মন্দির ঘিরে পরিখা কেটে জল দিয়ে ভরে দেওয়া হলো। পরিস্থিতি একটু শান্ত হলো। যা, তাহলে সমস্যা মিটল? পুরোপুরি নয়। কিছুদিন পর আদিবাসীরা ধুমধাম করে চামুন্ডা পুজো দিল, কিন্তু পুজোর দিন একটা অঘটন ঘটল। কি হলো? সর্বজিৎ ভুল করে দেবীর ভোগ ছেঁকে ফেলল। এটাকে খুব অশুভ ধরা হলো। ওহ নো! আর ঠিক তার পরের দিন সকালেই মন্দিরের কাছে মাঠে আবার একটা গলাকাটা মৃতদেহ পাওয়া গেল, একজন মজুরের। আবার? তার মানে কিছুই বদলায়নি? আর এবারও চামুন্ডার মূর্তির মুখে রক্ত। সে কি? মহেশের তখন সন্দেহ হতে শুরু করলো, এটা কি সত্যি অপদেবতার কাজ, নাকি এর পেছনে কোনো মানুষ আছে? মানুষ? কে হতে পারে? বিভূতি মাস্টার বা শামু? মহেশেরও সন্দেহ হয়েছিল, কিন্তু মন সাই দিচ্ছিল না। তারপর কিভাবে রহস্যভেদ হলো? অশ্লেষা নক্ষত্রের এক ভোর অমাবস্যার রাতে, খুব অশুভ তিথি সেটা, মহেশ একা মন্দিরে ধ্যানে বসলেন। একা? ওই ভয়ঙ্কর মন্দিরে? হ্যাঁ, যখন ধ্যান গভীর হয়েছে, ঠিক তখন বিমান দাশগুপ্ত পেছন থেকে ঝাঁপিয়ে পড়ল মহেশের উপর। বিমান, তারকনাথের সেই কর্মচারী। হ্যাঁ। আক্রমণের ফাঁকেই সে স্বীকার করল সব। রিসোর্ট হলে তার চোরা কারবার বন্ধ হয়ে যাবে। তার মানে ওই খুনগুলো বিমানই করেছে, ভয় দেখিয়ে কাজ বন্ধ করার জন্য, আর দোষ চাপিয়েছে দেবীর ঘাড়ে। কি শয়তান! সর্বজিৎ বাঁচাতে এলে সেও জখম হয়, কিন্তু ঠিক সময়ে শামু এসে হাজির হয় আর বিমানকে ধরে ফেলে। যাক বাবা, শেষ পর্যন্ত ধরা পড়ল। হ্যাঁ, রহস্যের সমাধান হলো, খুনি বিমান ধরা পড়ল। আর মন্দিরটা? তারকনাথ বাবু কি করলেন? তারকনাথ বাবু মহেশের পরামর্শ মানলেন। ঠিক করলেন, হয় মূর্তিটা শাস্ত্রমতে বিসর্জন দেবেন, নয়তো আদিবাসীদের গ্রামেই নতুন মন্দির গড়ে সসম্মানে দেবীকে সেখানে প্রতিষ্ঠা করবেন। সেটাই উচিত। এরপর মহেশ আর সর্বজিৎ রসুলপুর থেকে বিদায় নিলেন। যাওয়ার আগে গ্রামের মেয়ে বুধনি তাদের জন্য কিছু খাবার এনে দিল। আচ্ছা। আর বিভূতি মাস্টার দুজনকে আশীর্বাদ করলেন। যাক, সব ভালো ভালোই মিটল তাহলে। হ্যাঁ, আপাতত তাই। গল্পটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই আবার ফিরব নতুন একটি গল্প নিয়ে। আজ তাহলে আসি। ভালো থাকবেন। ভালো থাকবেন।